আমরা এর আগের লেকচারে অনুশীলনী 1 অর্থাৎ বাস্তব সংখ্যার থিওরিটিক্যাল আলোচনাগুলো করছি। এখন থিওরিটিক্যাল আলোচনা বলতে কি? থিওরিটিক্যাল আলোচনা বলতে বোঝায় এরকম যে আমি যখন একটা সংখ্যা দিছিলাম সেটা কোন টাইপের সংখ্যা হবে, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এরকম কিছু সংখ্যার মধ্যে কোন সংখ্যাটার মধ্যে পড়বে সেইগুলো আমরা চিহ্নিত করতে পারছিলাম। সো আজকের থেকে আমরা অনুশীলনী 1-এর অধ্যায়ের কিছু অঙ্কগুলো করব, মানে আমরা যে টপিকের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করব। সো ফার্স্টে আমরা উদাহরণ অনুশীলনী 1-এর উদাহরণ 1 নাম্বার উদাহরণ 1-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে ফার্স্টে আমরা আলোচনা করব। সো উদাহরণ 1 যা প্রথম অঙ্কটা যা বলছে √3 এবং 4, √3 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে আমার বলছে দুইটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বের করতে বলছে। সো আমরা তো আগেই জানি অমূলদ সংখ্যাটা কীরকম, এর আগের লেকচারে আমরা যেটা দেখতে আসছি। অমূলদ সংখ্যাটা এরকম যে যদি আমরা মানে এক কথায় যদি পয়েন্ট আকারে লিখি 1.745, যেটা অসীম পর্যন্ত চলতেছে সেটাকেই বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ আমার এর মাঝখানে যে দুটো অমূলদ সংখ্যা বের করতে হবে সেই দুইটা এরকম টাইপের সংখ্যা বের করতে হবে। সো চলেন শুরু করি কীভাবে কী করা যায়। সো আমাকে ফার্স্টে যে সংখ্যা দেওয়া আছে সেটা হলো √3 দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে 4। সো √3 এর এক্স্যাক্টলি মান কিন্তু আমরা এটা জানি না, কিন্তু √4 এটা কিন্তু একটা এক্স্যাক্টলি ভ্যালু। যেমন 4কে আমরা এরকম লিখতে পারি 4.00 আকারে লিখতে পারি, আর √3কে কিন্তু আমরা এক্স্যাক্টলি কোনোভাবে লিখতে পারি না, ততক্ষণ লিখতে পারি না যতক্ষণ আমরা √3 এর মানটা জানি না। তখন আপনি ক্যালকুলেটারে √3 যদি প্রেস করেন তাহলে তার ভ্যালুটা এরকম দেখাবে 1.732, এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত বিস্তৃত বলতে আপনার ক্যালকুলেটার দেখবেন সংখ্যাগুলো এরকম আসবে 1.732050808 এরকম আসতেছে। দেখবেন পয়েন্টের পরে প্রায় 7-8টা সংখ্যা আসতেছে। এখন আপনার ক্যালকুলেটারে দেখবেন, জাস্ট আপনি কি এখন বলতে মানে এরকম বলা যায় যে এই সংখ্যাটা তো এখানেই থেমে যাচ্ছে ক্যালকুলেটারে, সো এখানে তো এটা সসীমই বলা যায়, কিন্তু না, আপনার ক্যালকুলেটারে 10 থেকে 12 ডিজিট ক্যালকুলেটারে প্রদর্শন করে, এটা ক্যালকুলেটার ওয়াইজ ভ্যারি করে। সো আপনার ক্যালকুলেটারে জাস্ট এই কয়টাই প্রদর্শন করবে, কিন্তু এর পরেও আরও সংখ্যাগুলো আছে, সো এইগুলো প্রদর্শন করতেছে না। দেন আমি এইটাকে যেহেতু প্রদর্শন করতেছে না, এটা অসীম পর্যন্ত চলতেছে, সো অসীম পর্যন্ত চলার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি এই ভ্যালুটাকেই আবার এইভাবেই লিখতে পারি 1.732 দিয়ে ডট 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 দিতে পারি। কারণ কি, এর পরেও যেহেতু চলতেছে, আমার তো মূলত পয়েন্টের পরে 3টে সংখ্যা নিলেই এনাফ। সো আমি পয়েন্টের পরে জাস্ট 3টে সংখ্যা নিয়ে সেটাকে অসীম পর্যন্ত চালিয়ে দিলাম। সো অসীম পর্যন্ত চালিয়ে দেওয়ার পরে আমরা তো এটা বলতে পারতেছি যে √3 একটা অসীম সংখ্যা। সো আমার এখন দুইটা সংখ্যা বেরোচ্ছে কি, সো আমরা দেখি যদি √3 দেখি, সেক্ষেত্রে √3 এর ভ্যালু আমরা যেটা পালাম সেটা হলো গিয়ে 1.732 ডট 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 এবং 4 মানে এক্স্যাক্টলি 4, এই দুইটা ভ্যালু পাইছি। সো এখন এই দুইটার মধ্যে আমার দুইটি অমূলদ সংখ্যা বের করতে বলছে। এই দুইটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। সো এখন দেখেন কীভাবে করা যায়। সো এই দুইটার মধ্যে অমূলদ সংখ্যা, এখন এদের বের করার সিস্টেম প্রথমে এরকম লিখতে হবে। ধরি দুইটা নাম যেহেতু দুইটা বলছে, সো দুইটা আমার আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট টাইপের যখন একটা অ্যালফাবেট ধরতে হবে, অর্থাৎ এ একটা ধরলাম, বি একটা ধরলাম, এখানে এ এবং বি দুটা ভ্যালু বসাবো। এখন কোন দুটা ভ্যালু বসাবো সেটা ডিপেন্ড করবে এইভাবে যে √3 অপেক্ষা আমি যে সংখ্যাটা বসাবো, একটু কালারটা চেঞ্জ করি, √3 অপেক্ষা আমার এই মানটা বড় হবে। বড় হওয়ার জন্য আমি প্লাস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করতেছি। আর 4, সরি এখানে √, ছিল এই √, আর 4 অপেক্ষা মানটা ছোট হবে। সো দেখেন আমি যদি এরকম বলি, এর একটা মান দিলাম 1.792, এবং এটা অসীম পর্যন্ত চালাইতে হবে,
কারণ অসীম পর্যন্ত দিতে হবে এই কারণে, কারণ আমাকে অমূলদ সংখ্যা বলছে, তো এটা আমি অসীম পর্যন্ত দিলাম। দেখেন এই মানটা আমি যে মানটা লিখছি এখানে, এর মানটা, এই মানটা কিন্তু √3 যেই মানটা আছে এই মান অপেক্ষা বড়, কিন্তু আবার দেখেন 4 যে মানটা ছিল সেই মান অপেক্ষা এই মানটা ছোট। সো আমাকে ঠিক এ বি এরকম মানগুলো বের করতে হবে, যেটা √3 অপেক্ষা বড় হবে এবং 4 অপেক্ষা ছোট হবে। সো বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখেন এভাবে কিন্তু আপনি অসংখ্য সংখ্যা লিখতে পারবেন। যদি আমি এরকম লিখি 1.923 ডট 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 দিই, সেক্ষেত্রেও দেখেন এই যে বি এর যে ভ্যালুটা লিখছি সেটা কিন্তু √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট হয়ে গেছে। এরকম যদি আমি আরও লিখতে চাই, আরও অসংখ্য লিখতে পারবো। যদি আমি 2 দিয়ে লিখি 2.234 ডট 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 ডট, এইভাবে আরও যদি লিখতে চাই 3.345 ডট ডট ডট, আমি অসংখ্য সংখ্যা লিখতে পারি। এমনকি আমি এইটাও লিখতে পারি 3.999 ডট ডট, কারণ দেখেন 3.99 যেটা আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি 4 অপেক্ষা বড়, কিন্তু 4 অপেক্ষা বড় এবং √3 অপেক্ষা ছোট। সো আমি এইটাও লিখতে পারবো। সো এখন আমরা যে কোনো কিছু লিখতে পারবো, বাট আমাকে যেহেতু অমূলদ বলা আছে তাহলে আমার সংখ্যাটা অসীম পর্যন্ত চালাইতে হবে। অসীম পর্যন্ত চালাইতে হলে আমাকে 3টা পয়েন্টের পরে 3টে সংখ্যা লেখার পরে সেটাকে পিছনে ডট ডট দিতে হবে। ডট ডট দিলে এটা অসীম পর্যন্ত বিস্তৃত। সো এখন দেখি কীভাবে কী লেখা যায়। অঙ্কটা জাস্ট তুলি আর লিখি। তাহলে এইভাবে লিখতে হবে, ধরি a ইজ ইকুয়ালস টু, যেহেতু √3 এর ভ্যালু ছিল 1.7732 এরকম, আর বি এর একটা ভ্যালু ছিল যেটা 4। সো দেখেন a ইজ ইকুয়ালস টু আমরা একটা লিখলাম 1.973, এই লেখার পরে যেহেতু অমূলদ সংখ্যা অসীম পর্যন্ত চালাই দিচ্ছি, অ্যান্ড বি এর একটা সংখ্যা লিখি 2.237 এরকম। আমাকে দুইটা লিখতে বলছে, তো আমি যে কোনো দুইটা লিখলে এনাফ। তো দুইটা লেখার পরে মূলত আমার সব এখন আমার লেখাটা হয়ে গেছে। জাস্ট এখন আমি কথায় কিছু কথা লিখতে হবে। এখানে লিখতে হবে যেটা উপরোক্ত, আমার অঙ্কটা করা হয়ে গেছে, এখন কিছু কথা লিখতে হবে। উপরোক্ত এ এবং বি অমূলদ সংখ্যা, এ আর বি তো অমূলদ সংখ্যাটা আমরা দেখতেই পাচ্ছি যে তো অসীম পর্যন্ত চলতেছে, সেই অমূলদ সংখ্যাটা লিখলাম, এবং এ ও বি এর মান, জাস্ট এরপরে লিখতে হবে আমরা যে মানটা ছিল আমাদের এই যে ভ্যালুটা ছিল এটা কিন্তু √3 এর ভ্যালু ছিল, সেই √3 লিখতে হবে। √3 অপেক্ষা বড় নিয়েছিলাম সেটা লিখবো আমরা, জাস্ট অপেক্ষা বড়, এবং 4 অপেক্ষা ছোট। জাস্ট আমাদের এই কথাগুলো লিখতে হবে যে আমার টোটালি অঙ্কটা এইটুকুই আমার অঙ্ক, যেটা এইটাই মূলত আমাদের অ্যান্সার। আমি আবার আরেকবার রিভিউ করতেছি কী করলাম, যে আমার √3 ছিল। সো √3 এর এক্স্যাক্টলি ভ্যালু আমরা জানি না, সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি ভ্যালুটা আমি বের করে নিলাম, এক্স্যাক্টলি ভ্যালু এভাবে আমি বের করে নিলাম। আর অন্যদিকে 4 ছিল যেটা আমি এক্স্যাক্টলি ভ্যালু জানি। সো এখন আমার মূলত √3 এবং 4 এই যে দুইটা সংখ্যা আছে এর মধ্যবর্তী দুইটা সংখ্যা নিতে হবে, ঠিক এর মধ্যবর্তী দুইটা সংখ্যা নিতে হবে, এবং এমন সংখ্যা নিতে হবে যে সেই সংখ্যাটা √3 অপেক্ষা বড় হবে এবং 4 অপেক্ষা ছোট হবে, এরকম টাইপের সংখ্যা নিতে হবে। সো এখানে এ একটা সংখ্যা নিলাম, দেখেন সেই সংখ্যাটা কিন্তু √3 অপেক্ষা বড়। √3 অপেক্ষা বড় কীভাবে হলো, কারণ √3 এর ভ্যালু কিন্তু আমরা যে এইটা জানি 1.732 এইটা জানি। দেখুন 1.973 এটা কিন্তু এই মান অপেক্ষা এই মান অপেক্ষা কিন্তু এর যে মানটা সেই মানটা বড়। আর অন্যদিকে 4 এর এক্স্যাক্টলি মান কি 4.00, 4-এর থেকে তো এটা এক্স্যাক্ট এমনিই ছোটো হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর বি এর ক্ষেত্রেও ঠিক সেরকম, √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোটো পাইছি। সো আমরা যে দুইটা সংখ্যা পেলাম এই দুইটা সংখ্যা এখন কথায় কিছু কথা লিখতে হবে, যেগুলো হলো উপরোক্ত এ ও বি অমূলদ সংখ্যা, এবং এ ও বি এর মান এই যে √3 আমরা যেটা মুখে মুখে হিসাব করে অঙ্ক করছিলাম সেটা এখন জাস্ট লিখবো। এ এবং বি এর মান √3 অপেক্ষা বড় ছিল, সেই √3 অপেক্ষা বড় সেটা লিখছি, এবং 4 অপেক্ষা যেহেতু আমরা জানি ছোটো সেই হিসাবে 4 অপেক্ষা ছোটো, এটাই সেটা লিখতে হবে জাস্ট। সো উদাহরণ 1-এর অঙ্কটা এরকমই ছিল। অ্যান্ড সেম আরেকটা অঙ্ক দেখাই যেটা আপনাদের অনুশীলনীতে আছে। অনুশীলনীর 10 নম্বর, অনুশীলনীর 10-এর ক অঙ্কটা আছে যে এরকম 0.31, আর একটা আছে 0.12,
এখন এই দুইটি সংখ্যার মধ্যে আমার বলছে দুইটি অমূলদ সংখ্যা বের করতে বলছে, দুইটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। সো এইভাবে কীভাবে বের করব? এখন আমাকে ফার্স্টে একটা কাজ করতে হবে। এর আগের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দেখে আসছি, বলছিলাম √3 এবং 4। √3 এর ভ্যালু ছিল 1.732 ... এবং 4 এর এক্স্যাক্টলি ভ্যালু ছিল 4.00। তো দেখেন এই মানটা কিন্তু আগে ছোট মান ছিল, দেন এইটা কিন্তু বড় মান ছিল, অর্থাৎ ছোটোটা আগে বড়টা পরে ছিল। কিন্তু এইখানে দেখেন বড়টা আগে আছে, ছোটোটা পরে আছে। সো আমাকে জাস্ট একটা কাজ করে নিতে হবে যে আমাকে সাজায় নিতে হবে। সাজায় নিয়ে বলতে ছোটোটা আগে নিয়ে আসতে হবে, বড়টা পরে নিয়ে আসতে হবে। তো আমি ছোটোটা আগে নিয়ে আসি 0.12, এইটা থেকে 0.31। ঠিক এখন এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মধ্যে আমরা দুইটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। সো এভাবে লিখে নেব ধরি দিয়ে দুইটা সংখ্যা a = যেহেতু অমূলদ অসীম পর্যন্ত চালাইতে হবে, সো এই কারণে লেখা যায় 0.15 ... দুইটা বা তিনটা সংখ্যা যদি আপনি আরেকটা দিতে চান সমস্যা নেই, এরকম 3 দিলেন, দেওয়ার পরে ... এই আর b = আরেকটা দিলাম 0.274 ... দেখেন এই a এবং b এর মান এই 0.2 অপেক্ষা বড় ছিল এবং 0.31 অপেক্ষা ছোট। সো এখন মোটামুটি বুঝতে পারছেন কীভাবে কী করতে হয়। আর নিচের কথাগুলো সেমই, উপরোক্ত a ও b অমূলদ সংখ্যা এবং a ও b এর মান 0.2 অপেক্ষা বড় এবং 0.3 অপেক্ষা ছোট। সো এইটাই ছিল। আর খ নাম্বারের একটা অঙ্ক আছে আপনার 10-এর খতেই, যেটা বলা আছে 1/√2 আর √2। এইটার মধ্যে একটা অমূলদ সংখ্যা আর একটা বের করতে বলছে, মূলদ সংখ্যা বের করতে বলছে। সো এখন কীভাবে কী বের করা যায়? এখন আমরা এক্স্যাক্টলি 1/√2 এইটার দশমিক ভ্যালুটা কিন্তু আমরা জানি না। আমার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবগুলোরই দশমিক ভ্যালু আমার বের করে নিতে হবে। সো 1/√2 এর দশমিক ভ্যালু 0.707, এটা অসীম পর্যন্ত চলতেছে, এরকম লেখা যায়। এবং √2 যদি আমি করি 1.414, এটাও অসীম পর্যন্ত চলতেছে। সো 1/√2 এটাও একটা অমূলদ সংখ্যা, √2 এটাও একটা অমূলদ সংখ্যা। জাস্ট আমাদের এটা বললাম কোনটা কী সংখ্যা, এটা এখানে ফ্যাক্টর না। আমার ফ্যাক্টর হলো কী বের করতে বলছে, একটা অমূলদ সংখ্যা বের করতে বলছে, একটা মূলদ সংখ্যা বের করতে বলছে। সো ফার্স্টেই একটা সংখ্যা নিলাম, যেহেতু আমার ফার্স্টে একটা অমূলদ বের করতে বলছে, সো এই দুটার মধ্যে এইটা অপেক্ষা বড় এবং এইটা অপেক্ষা ছোট। সো এইভাবে সংখ্যাটা আমি লিখতে পারি 0.809। যেহেতু প্রথমটা অমূলদ বলছে, দিয়ে দিলাম। দেখেন এই মানটা, এর যে মানটা লিখছি যেটা 0.707 অপেক্ষা বড় ছিল এবং 1.414 অপেক্ষা ছোট আছে। সো আমরা অমূলদটা পেয়ে গেলাম। অমূলদটা আবার বলতেছি, লাস্টে আমরা ... দিয়ে দিলেই জাস্ট আমরা অমূলদটা পেয়ে গেলাম। ঠিক বি এর যে সংখ্যাটা আছে, দেখেন বি এ যেহেতু মূলদ বলছে, মূলদ কিন্তু আমরা বলছিলাম সসীম থাকবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1.21। দেখেন এখানেই ফিক্সড হয়ে যাবেন, বাট আরেকটা সংখ্যা লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু লাস্টে পিছনে ... আর দেওয়া যাবে না। অথবা আপনি এর যেই সংখ্যাটা লিখছেন, এতে যেই সংখ্যাটা লিখছেন, এই সংখ্যাটাই কিন্তু এখানে আবার বসাইতে পারেন। 809 দিয়ে লাস্টে ... দেওয়া যাবে না, না দিলেই সেটা হলো মূলদ সংখ্যা হয়ে গেল। ঠিক এইভাবেই করতে হবে। এখন আপনার এই কথাটা একটু ঘোরায় লিখতে হবে, নিচে লিখতে হবে উপরোক্ত এ একটি অমূলদ সংখ্যা এবং বি একটি এ একটি অমূলদ সংখ্যা এবং বি একটি মূলদ সংখ্যা। জাস্ট এইখানে দুইটা ওয়ার্ড এইভাবে লিখতে হবে, কারণ জাস্ট কারণটা আবার সেম একই। এই মানগুলো 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। জাস্ট এই কারণটাই আপনাকে নিচে কথা হিসেবে লিখে নিতে হবে। সো আপনাদের যে কোনো দুইটা সংখ্যা থেকে কীভাবে মূলদ সংখ্যা আর কীভাবে অমূলদ সংখ্যা বের করতে হয়, সো আমি সেটা নিয়েই এখন আলোচনা করলাম। সো আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট যে অঙ্ক আছে উদাহরণ 9 নম্বর অঙ্ক। সেখানে অনেকগুলো অঙ্ক আছে, যেরকম এরকম √5, √7, √11, √12, এইগুলো আমাকে প্রমাণ করতে বলছে এইগুলো অমূলদ সংখ্যা, এগুলো প্রমাণ করতে হবে। সো এটা 5। এখন এইগুলো কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি যে অমূলদ সংখ্যা, কারণ আপনি যদি √5 ক্যালকুলেটারে প্রেস করেন সেক্ষেত্রে আপনার ভ্যালু বেরোবে 2.2360, অসীম পর্যন্ত বেরোবে, দেখবেন
আমি কিন্তু আবারও বলছি, ক্যালকুলেটারে আপনার জাস্ট 12 ডিজিট ধরে, অর্থাৎ আপনি এরকম ধরে নেবেন যে আপনার ক্যালকুলেটারে 2.2306 এরকম 5টা ডিজিটের পরে যদি আর কোনো ডিজিট আসে সেক্ষেত্রে সেটা অসীম পর্যন্ত বিস্তৃত ধরে নেবেন। কিন্তু জাস্ট ফিক্সড 5টা ডিজিট আসলে, ফিক্সড 5টা ডিজিট দেখাইলে সেটাকে মূলদ হিসেবে ধরে নেবেন, এবং 5টার বেশি আসলে সেটাকে অমূলদ হিসেবে কাউন্ট করে নেবেন। সো √5 দেখেন 5টার বেশি ডিজিট আছে পয়েন্টের পরে, সো সেটাকে অমূলদ হিসেবে ধরে নিলাম। আবার যদি আমি √7 প্রেস করি, এটা একটু ক্লিয়ার করে দিই, √7 প্রেস করি, সেক্ষেত্রে ক্যালকুলেটারে আপনি দেখতে পারবেন 2.645 এরকম অসীম পর্যন্ত বিস্তৃত। সো আমি দেখতেছি √5ও একটা অমূলদ সংখ্যা, √7ও একটা অমূলদ সংখ্যা, √11ও একটা অমূলদ সংখ্যা, আবার √2 একটা অমূলদ সংখ্যা। কারণ √2 আমরা এর আগেরবারই করলাম, যেটা 1.414 দিয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। সো সবগুলোই দেখতেছি যে কিন্তু আমরা অমূলদ সংখ্যা, তাহলে আমরা কেন প্রমাণ করব? এটা এখন প্রমাণ করতে বলছে আপনার বইতে, সেই প্রমাণ স্বার্থে আমরা এখন প্রমাণ করব। আমরা জানি যে এটা অমূলদ সংখ্যা, বাট আমাদের সেটা আবার প্রমাণ স্বার্থে প্রমাণ করে দেখাতে হবে এটা কীভাবে অমূলদ সংখ্যা হলো। সো আমরা দেখি, একটা অঙ্ক দেখি, জাস্ট আমি একটা অঙ্ক দেখাবো, বাকি সবগুলোই সেম নিয়মের। আমি উদাহরণের একটা অঙ্ক আছে সেটা আমি সেটার থেকে দেখাই। √2 প্রমাণ করতে বলছে, √2 একটি অমূলদ সংখ্যা। সো দেখেন এটা কীভাবে প্রমাণ করব। ফার্স্টে সো এই অঙ্কগুলো প্রমাণের স্বার্থে আমাদেরকে ফার্স্টে কাজ করতে হবে যে √2 একটি প্রমাণ স্বার্থে আমাকে ধরে নিতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, যেহেতু অমূলদ সংখ্যা বলছে আমাদের প্রমাণ স্বার্থে ফার্স্টে ধরে নিতে হবে √2 একটা মূলদ সংখ্যা। আমরা √2 একটা মূলদ সংখ্যা হিসেবে প্রমাণটা করব। যদি মূলদ সংখ্যা হিসেবে না আসে তাহলে সেটা তো জানি আমরা, যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা অমূলদ সংখ্যা, জাস্ট সেই হিসেবে আমরা প্রমাণ করব। ফার্স্টে লিখতে হবে √2 একটা মূলদ সংখ্যা। সো মূলদ সংখ্যা হলে আমরা জানি যে p/q আকারে লেখা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়। সো সেটাই লিখতেছি, √2 = p/q। দেন এইটাকে দুই পাশে আমি স্কোয়ার করব। এরপরে আমি একটু ক্লিয়ার করি উপরের দিক থেকে, যদি √2 স্কোয়ার করি, √2কে স্কোয়ার করি, তাহলে স্কোয়ারের √2 কাটাকাটি যে 2 থাকে, আর নিচেই এইখানে p², সরি একটু এখানে সমস্যা হচ্ছে, p² এই স্কোয়ার ধরেন বাই q² আসে, p²/q² আসে। দেন এরপরের লাইনে আমাকে জাস্ট দুই পাশে কিউ গুণ করতে হবে, 2 গুণ কিউ = p²/q² গুণ কিউ, অর্থাৎ উভয় পক্ষে আমি কিউ গুণ করলাম। তারপরে এটাকে আমি ক্যালকুলেট করতে পারি, 2q = এখানে কিউ আর এই কিউ কাটাকাটি হয়ে এখানে একটা কিউ থাকে, তাহলে আমি এরকম লিখতে পারি p²/q। সো দেখেন এবার আপনি যেই আমরা লাস্টে যেই জিনিসটা পাইলাম, এইখানে আপনি p এর একটা ভ্যালু বসান আর q এর একটা ভ্যালু বসান। যদি আমরা p এর একটা ভ্যালু এবং q এর একটা ভ্যালু বসাই, সেক্ষেত্রে দেখা যায়, যদি p এর একটা ভ্যালু দিই এবং q এর একটা ভ্যালু দিই, সেক্ষেত্রে দেখা যায়, যদি আমরা ধরি p এর ভ্যালু 2 এবং q এর ভ্যালু 3, সো p এর ভ্যালু যদি আমরা 2 ধরি, সেক্ষেত্রে এখানে ভ্যালু আসে 4 / q এর ভ্যালু 3 আসে, এবং এই পাশে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এরকম আসে যে 2q মানে কত 6, অর্থাৎ জিনিসটা আসতেছে আমাদের এরকম 6 = 4/3। সো দেখেন আমার কি দুই পাশ মিলতেছে? দুই পাশ তো মিলতেছে না, কারণ এক পাশে দেখেন জোড় সংখ্যা আসতেছে আর এক পাশে ভগ্নাংশ টাইপের সংখ্যা আসতেছে, অর্থাৎ এক পাশে ভগ্নাংশ আসতেছে আর এক পাশে, সরি এই পাশের দিকে ভগ্নাংশ আসতেছে আর এই পাশে কোনো ভগ্নাংশ সংখ্যা আসতেছে না। সো দুই পাশ তো কোনো সময় এইভাবে মেলে না, অর্থাৎ দুই পাশে 1 = 1, অর্থাৎ দুই পাশে যদি 1 থাকে তাহলে তো সমানটা কাজ করবে। এখন দুইটা সংখ্যা কি সেম?
এখানে আর এইখানে দুইটা সংখ্যা কি সেম? দুইটা সংখ্যাই সেম হইতেছে না। সো 2q এবং পি স্কোয়ার বাই কিউ তাহলে কি সমান হইতে পারে? সো সমান হইতে পারে না। সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, তো ক্লিয়ার করে দিই। এখন দেখেন যেহেতু সমান হইতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা অতএব 2q নট ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ। সো দুইটা সমান হইতে পারতেছে না। সো এটা সমান হইতে পারে না বলে অতএব আমরা লিখতে পারি 2q। এখন জাস্ট এই জিনিসটা আমরা কথাই লিখবো, 2q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। এরপরে পরের লাইনটা এই পাশে দেখাই। অতএব সমান হইতে পারতেছে না, অতএব এরকম লেখা যায় আবার 2q √2 এবং পি বাই কিউ, অর্থাৎ √2কেও পি বাই কিউ আকারে কিন্তু আমরা লিখতে পারি না, সেটাই আমি লিখতেছি। অতএব √2 এবং পি বাই কিউ সমান হতে পারে না। অতএব এরকম লিখতে পারি √2 নট ইজ ইকুয়ালস টু পি বাই কিউ, অর্থাৎ √2কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না। আমরা তো জানি অমূলদ সংখ্যা, √ টাইপের সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে এবং অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না। অতএব আমাদের জাস্ট এইটুকু কথা বলার পরে লাস্ট কথা লিখবো আমরা এরকম যে অতএব √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু এইটা সমান হয় না, এর আগের লাইনে যেটা লিখছিলাম √2 নট ইজ ইকুয়ালস টু পি বাই কিউ, এর আগে যেটা লিখছিলাম, যেহেতু √ টাইপের সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, সেক্ষেত্রে √2 একটা অমূলদ সংখ্যা। সো এরকমই জাস্ট প্রমাণ এবং সেম অ্যাজ প্রমাণ যেগুলো আমরা অনুসরণে আছে, √5, √6, √7, √11 সবই সেম। জাস্ট √2 এর জায়গায় আপনি জাস্ট এই 2 এর জায়গায় ভ্যালুটা চেঞ্জ করে 5 দিয়ে বসাবেন। আবার সেম এই √2 এর জায়গায় জাস্ট জাস্ট 7টা বসালে বাকি সব জিনিস লেখাটা সবই সেম। জাস্ট 2 এর জায়গায় 5 বসবে, আবার 2 এর জায়গায় 7 বসবে যদি 7 দেওয়া থাকে। যদি প্রমাণ করতে বলে যে √7 একটা অমূলদ সংখ্যা, সেক্ষেত্রে আমি যে প্রমাণটা দেখালাম জাস্ট 2 এর জায়গায় আপনি 7 বসাইলেই এনাফ, আর বাকি যা কথাগুলো আছে সেই কথাগুলো সবই সেম। সো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী টাইপের অঙ্ক আছে একটু দেখি আপনাকে বলি। সো নেক্সট টাইপ যেই সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো হলো গিয়ে আপনার কাছে একটা ভগ্নাংশ টাইপের সংখ্যা দেওয়া থাকবে। ভগ্নাংশ টাইপের সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে জাস্ট দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে বলছে, দশমিক ভগ্নাংশে বানাতে হবে। ভগ্নাংশ টাইপের সংখ্যা থাকবে, সেটাকে দশমিক ভগ্নাংশে বানাইতে হবে। যেমন হিসেবে যদি একটা উদাহরণ দেখি, আপনারা উদাহরণ 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখেন 3/11 এই অঙ্কটা দেওয়া আছে। এটা দেখেন ভগ্নাংশ টাইপের সংখ্যা, কারণ কি পি বাই কিউ আকারের সংখ্যা, এটা পি বাই কিউ আকারের সংখ্যাকেই ভগ্নাংশ সংখ্যা বলা হয়। জাস্ট সেই সংখ্যাকেই দেখেন জাস্ট দশমিকে কনভার্ট করে নিচেই লিখতেছে 0.2727, এরকম অসীম পর্যন্ত চলছিল এটা। সো এইটাই মূলত আমাকে দশমিকে বানাইছে। জাস্ট এইটা এখন কীভাবে আসলো সেটা আমি এখন দেখাবো। তো চলেন শুরু করি। আমি একবার বলি, আমরা যে অঙ্কটা করছি সেটা ভগ্নাংশ টাইপের সংখ্যা দেওয়া থাকবে এবং দশমিক ভগ্নাংশে নিয়ে যাইতে হবে। সো লেটস স্টার্ট। সো আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো গিয়ে 3/11 এই সংখ্যাটা দেওয়া আছে। সো আমি এই অঙ্কটা করার জন্য ফোনটাকে একটু পোর্ট্রেট মোডে নিয়ে নিচ্ছি, এই বরাবর করাবো যেহেতু একটু বড় টাইপের অঙ্ক। সো 3/11 দেওয়া আছে। সো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের দেখতে হবে, এরকম করে করতে হবে যে এই 11টা আমার ফার্স্টে যাবে এবং এই 3টা পরবর্তীতে যাবে। জাস্ট এরকম মনে রাখতে হবে আপনাকে। যদি আবার দেখেন পরে একটা অঙ্ক আছে 95, আচ্ছা আমি এই বরাবরই করাই, একটু সমস্যা করছে। 3/11 আছে, জাস্ট প্রথম সংখ্যাটা আগে যাবে, দেন ব্র্যাকেট
দেন 3 যাবে, দেন এরকম দেখেন পরের সংখ্যা যেটা আছে 95 ডিভাইডেড 37 আছে যেটা, সেটাও ঠিক 37টা আগে যাবে, 37টা নিচেরটা আগে যাবে, ফার্স্টে যাবে, তো 37 আগে দিলাম, দেন 95 দিব, দিয়ে এরপরে এইটা ক্যালকুলেশন করব। সো ফার্স্টেটা আমরা ক্যালকুলেশন করি, এটা একটু ক্লিয়ার করে দিই। সো ফার্স্টেটা ক্যালকুলেশন করলে এরকম যে অঙ্কটা যেটা দেওয়া ছিল আমি পাশে লিখি 3/11 দেওয়া ছিল। সো আমরা 11 নিলাম, দেন 3, এবং একটু ফাঁকা রাখবেন মাঝখানে, 3 মাঝখানে একটু ফাঁকা রাখবেন, প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম একটা স্পেস ফাঁকা রাখবেন। সো আমি একটু মুছে দেবেন স্পেসটুকু, কেন ফাঁকা রাখলাম সেটা আপনি অঙ্কের স্বার্থে বুঝতে পারবেন। সো দেখেন যদি করাই 11 3-র মধ্যে যায় না, কেন যায় না? কারণ 11-রে 3 দ্বারা ভাগ করা যায় না। সো 11 3-র মধ্যে যাচ্ছে না, না যাওয়ার কারণে আমাদের জানি যে একটা দশমিক নিতে হয়। সো আমরা 0.0 নিলাম একটা সামনে, কারণ আমরা তো জানি পয়েন্টের আগে 0-র কোনো ভ্যালু নাই। সো একটা পয়েন্ট নেওয়ার কারণে এখানে একটা শূন্য চলে আসে, যেটা আমরা সবাই জানি। সো 11 দেখেন 30-এর মধ্যে যাচ্ছে, 11কে 11, 11 দুগুণা 22, দুইবার যাচ্ছে, জাস্ট সেই 2টাই এবার এখানে লিখবো। 2টা লেখার পর দেখেন 11 দুগুণা 22, দেন এটা যদি ক্যালকুলেট করি অর্থাৎ বিয়োগ করি, বিয়োগ করলে 22-এর থেকে 30 এটা যদি বিয়োগ করি সেক্ষেত্রে সেটা আসবে 8। এখন দেখেন 11 8-এর মধ্যে কিন্তু আবার যাচ্ছে না। সো 11 8-এর মধ্যে যদি না যায় তাহলে কি আমরা আবার দশমিক নিব? না, আবার দশমিক নেওয়া যাবে না, একবার দশমিক নিয়েছি। সো ওইটার খাতিরেই আবার পরবর্তীতে যদি যতবার না যায় ততবার আবার পরে শূন্য বসাই নেবো জাস্ট, কারণ একটা দশমিক নিলেই এনাফ। সো 11 8-এর মধ্যে যাইতেছে না, সো না গেলে আবার জাস্ট এর পরে শূন্য নিয়ে নেবো একটা, এই পয়েন্টের খাতিরেই বাকি সব নিয়ে শূন্য নেওয়া যাবে। সো 11 8-টির মধ্যে কতবার যায়? 11 8-টির মধ্যে দেখবেন 7বার যায়, 7 11 77। যদি আমরা 8বার নিই সেক্ষেত্রে দেখবেন 88 বেশি হয়ে যাচ্ছে। আবার যদি 6বার নিই তাহলে দেখবেন যে 66 হয়ে যাচ্ছে, এবং আরেকবার যাওয়ার সুযোগ আছে। সো আমাদের এমনভাবে নিতে হবে যে কাছাকাছি ভ্যালু নিতে হবে, বাট যে তার থেকে বড় হওয়া যাবে না। সো এটা যদি ক্যালকুলেট করি দেখেন এখানে 33 বেরোবে। সো 11 কিন্তু আবার 3-র মধ্যে আবার যায় না। সো যায় না বলে আবার কী নিতে হবে? আবার শূন্য নিতে হবে। তো শূন্য নিলে 11 30-র মধ্যে কতবার যায়? 11কে 11, 11 দুগুণা 22, 11 দুগুণা দেখি 11 গুণ 2 করলে আমাদের হচ্ছে 22, এবং 11 গুণ যদি 3 আমি আর একবার 11 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের 33 হয়ে যাচ্ছে, যেটা দেখেন 30 অপেক্ষা বড় মান হয়ে যাচ্ছে। সো 30 অপেক্ষা তো বড় নেওয়া যাবে না, আমাকে নিতে হবে কি 30 অপেক্ষা ছোটো। তো 30 অপেক্ষা ছোটো 11 দিয়ে কতবার গুণ করলে যাই? 2বার গুণ করলে যাই, যেটার অ্যান্সার হচ্ছে 22। সো আমাকে এখানে সেই 2 নিলাম, এই 11, এই উপরের 11 আর এই 2 গুণ করলে হয়ে যাচ্ছে আমার 22। দেন এইটাকে আর একবার করবো, আর একবার করলে আমি জাস্ট এটুকু এবার মুছে দিই। এটাকে যদি আরেকবার করি সেক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলেট করলে এখানে 8 আসে, এবং 11 8-এর মধ্যে কিন্তু আবার দেখেন যায় না। সো না গেলে আবার একটা শূন্য, এবং 11 8-এর মধ্যে দেখেন আবার 7বার যাই, সেই 7 নিলাম, এবং ক্যালকুলেট করলে যদি আমি ক্যালকুলেট করি এখানে আমি জাস্ট নিচে জায়গা নাই, আমি এইটা এখানে লিখতেছি, এটা বিয়োগ করার পরে এইখানে আসবে 80, এবং 7 11 77, দেন এটা ক্যালকুলেট করলে 3 চলতেছে। দেখবেন এভাবে কন্টিনিউ চলতে থাকবে, আপনার আর করা লাগবে না। দেখেন পয়েন্টের পরে 1টা 2টা 3টা 4টা, পয়েন্টের পর 4টা সংখ্যা নেওয়ার পরে আপনার আর করা লাগবে না। দেখেন এইটা কিন্তু ভাগশেষ, আবার যেটা ভাগশেষ এখানে কিন্তু শূন্যও আসে নাই, এখানে কিন্তু জাস্ট একটা ভ্যালু আসছে। সো ভাগশেষ শূন্য আসে নাই, তাহলে কি এই সংখ্যাটা অমূলদ সংখ্যা, এটা চলতে থাকবে। যদি ভাগশেষ আপনার শূন্য চলে আসতো তাহলে এইখানে পুরো ফিক্সড হয়ে যাইতো, যেহেতু এখানে ভাগশেষ 3 আছে, এবং এটা দেখেন আবার কন্টিনিউ করলে আপনি চলতে থাকবে, যেহেতু যাই না 11 3-এর মধ্যে সেক্ষেত্রে আবার 0 নিলাম, যদি আবার দিই সেক্ষেত্রে 2বার যাই, 2 দিয়ে দিলে আবার কত হয় 22, সেক্ষেত্রে আবার 8 থাকে, এভাবে চলতে থাকবে কিন্তু। সো আমরা দেখতে পারতেছি যে এই জিনিসটা চলমান। সো চলমান হলে সেটা কি সংখ্যা বলে? আমরা জানি অমূলদ সংখ্যা বলে। সো জাস্ট আমি এটা একটু ক্লিয়ার করতেছি। এরকম চলতে এখানে এই ছিল, হ্যাঁ এটা যেহেতু চলমান সেক্ষেত্রে এটা ডট 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 ডট। সো এখন আমরা টোটালি বুঝতে পারছি। এখন অ্যান্সার লেখার ক্ষেত্রে আমরা কী লিখবো সেটা এখন দেখি। সো দেখেন আমার অ্যান্সার লেখার ক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু এইটা বেরোইছে। সো আমার অ্যান্সার লেখার ক্ষেত্রে এরকম লিখতে হবে 3/11 = 0.2727
ডট 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 ডট, যেহেতু এটা অসীম পর্যন্ত চলতেছে। এবং বইয়ে দেখেন আপনাদের এরপর আর একটা এক্সট্রা লাইন করা আছে, যেটা হলো 0.2.7, এবং এই দুইটার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। এবং এই দুটোর উপরে পৌনঃপুনিক কেন দেওয়া, দেখেন এখানে কিন্তু 2727, যেটা বারবার কন্টিনিউ হইতেছে, অর্থাৎ রিপিট হইতেছে, কিন্তু বারবার 27 আকারে রিপিট হচ্ছে। সো এই 27কে আমরা কিন্তু এইভাবে আটকাই দিতে পারি পৌনঃপুনিক দিয়ে, যেটা আমি এর আগের বেসিক থিওরিটিক্যাল ক্লাসে দেখাই আসছি। সো মোটামুটি বুঝতে পারছেন আপনারা এখন এটা কী করলাম। সো নেক্সট আমি আরেকটা অঙ্ক দেখাবো দশমিক ভগ্নাংশেরই, যেটা আপনাদের এবার বই পাশে দেখেন আপনাদের আরেকটা আছে 95/37, এটা আপনারা নিজেরা করলেই পারবেন। আমি একটা অনুশীলনী থেকে অঙ্ক দেখাই। ওকে, আচ্ছা এই অঙ্কটাকে কিন্তু আবার আরেকটা আমরা এই যে এই লাইনটা করলাম, একটু ওয়েট করেন, এখানে একটা জিনিস দেখাই দিয়ে যাই। আমরা যে এই লাইনটা করলাম এবং ডট ডট, এটা কিন্তু ডট ডট পর্যন্ত। সো এইটাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। যদি আপনাকে বলে যে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলে, জাস্ট এইটুক করলেই হবে। আর যদি আপনার আবৃত দশমিক ভগ্নাংশ বলে, আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর বলে, তাহলে আপনাকে জাস্ট এই পর্যন্ত করতে হবে, কিন্তু আর এক লাইন এক্সট্রা করা লাগবে। যদি শুধু দশমিক ভগ্নাংশে বলে তাহলে এই পর্যন্ত করলেই এনাফ, আর আবৃত দশমিক বললে এই নিচের লাইন পর্যন্ত করতে হবে। যেটা এখন আপনার বইতে উদাহরণের বইয়ের অঙ্ক দেখলে আপনারা এখন বুঝতে পারবেন, যেটা 19 পেজের 12 নম্বর অঙ্ক। দেখেন আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আবৃত দশমিক ভগ্নাংশ বলতে কিন্তু এই যে আমরা যেরকম করলাম, এটাকে আবৃত করতে বলছে, এই যে পর্যন্ত করতে হবে আমাকে। সো এখন যে অঙ্কটা করবো সেটা এই পর্যন্ত করতে হবে। দেখেন যে অঙ্কটা দেওয়া আছে, ঘ নম্বর অঙ্কটা করব, যেটা একটু জটিল টাইপের আছে, সেটাই করি। আর বাকিগুলো দেখেন ইজি টাইপের, যেগুলো আপনারা পারবেন। এটা মিশ্র আকারে দেওয়া আছে। সো মিশ্র টাইপের যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, সেগুলোকে আমাদের জাস্ট প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। সো এটা রূপান্তর করার নিয়ম বা সিস্টেমটা এরকম যে, আমরা একবার লিখি 3, এখানে 8 এবং 15। জাস্ট এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মধ্যে গুণ করবেন। গুণ করার পরে অ্যান্সার আসে কত, 3 15 কত আসে, 3 15 আসে 45। এই 45-এর সাথে জাস্ট এই উপরের সংখ্যাটা আমরা যোগ করে দিব। উপরের সাথে যদি যোগ করি, তাহলে 45-এর সাথে যদি 45-এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে আমাদের যোগফল আসে 53। তাহলে আমরা এরকম উপরে লিখতে পারি 53, এবং নিচেই দেখেন যে সংখ্যাটা আছে ঠিক সেই সংখ্যাটাই নিচেই বসে যাবে। সো দেখেন এই যে আমরা এইরকম থেকে সংখ্যাটা এরকম আকারে লিখতে পারি। সো এখন সেটাই লিখি যে 3/8/15 ইজ ইকুয়ালস টু, আমরা এরকম লিখতে পারি 3 15 45 আর 53 ছিল, সেই 53 আর নিচেই 15, এই সংখ্যায় লিখতে পারি। এখন এই সংখ্যার ভাগ তো আপনারা করে আসছেন, যে আগের নিয়ম আমি যেটা দেখালাম ঠিক সেই নিয়মেরই করতে পারবেন। এখন সো এটাকে আমার মনে হয় না করে দেওয়া লাগবে, আমি জাস্ট আবার একটু মেথডটা দেখা দিচ্ছি। প্রথম সংখ্যাটা প্রথমে যাবে 15, দেন 53 যাবে। সো 15 53-এর মধ্যে কতবার যায় দেখেন, 3বার যদি আমি গুণ করি, 15 গুণ 1 করলে 15, 15 গুণ 2 করলে 30, 15 গুণ 3 করলে 45, 15 গুণ 4 করলে 60। কিন্তু আমার এখানে আলটিমেটাম দেওয়া আছে কিন্তু 53। সো আমার 53 এর বেশি যাওয়া যাবে না, 53 এর ছোটো আসতে হবে। সো 53 এর ছোটো কত আসে দেখেন, 3 দিয়ে গুণ করলে 45 আসে। সো 3 দিয়ে গুণ করলে সেটা আসবে কত, 45। দেন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, 53 থেকে 45 যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমার অ্যান্সার আসে 8। সো দেখেন 15 8-এর মধ্যে যায় না, যদি না যায় সেক্ষেত্রে একটা দশমিক নিতে হবে। দশমিক নেওয়ার পরে জাস্ট এখানে একটা শূন্য চলে আসবে। সো 15 80-র মধ্যে কতবার যাই, যদি আমরা এরকম ভাগ করি বা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 15 ম্যাক্সিমামলি 5বার যদি আমরা এক ঘরের নামটা লিখি, 5 15 75 হয়, এবং 15 গুণ 6 করলে 90 চলে আসে। কিন্তু আমার আলটিমেটাম কিন্তু এখানে 80 দেওয়া আছে। সো 6 দিলে আমার এখানে জাস্ট সরি 6 না, এখানে 5 হবে, 5 দিলে থাকে 75। দেন এটা ক্যালকুলেট করলে 5 থাকে। এইভাবে কিন্তু আমার কন্টিনিউ করে যাইতে হবে। সো এইটাই ছিল আবৃত দশমিক থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। বাকিটুকু আপনারা নিজেরাই করতে পারবেন। সো আমি নেক্সট অঙ্কে চলে যাই। এরপরে যে নেক্সট অঙ্কগুলো আছে, সেটা হলো গিয়ে নেক্সট যে টাইপের অঙ্ক আছে, সেটা হলো গিয়ে আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয়।
সো আবার বলতেছি, আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ আপনার অঙ্কটা এরকম আছে, আবৃত আকারে আছে, দেন আমাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশ বলতে এরকম, জাস্ট আমাকে এরকম আকারে রূপান্তর করতে হবে। এখন এইটা থেকে আমরা এইটা কীভাবে রূপান্তর করব, সো সেইটা সিস্টেম আমরা এখন দেখব। সো একটু আবৃত থেকে সাধারণ ভগ্নাংশ নেওয়ার জন্য আমাদের কিছু ফর্মুলা টাইপের একটা জিনিস মুখস্থ রাখতে হয়। সেই ক্ষেত্রে আমরা শর্টকাটে বের করতে পারি। আমি জাস্ট সেই ফর্মুলাটা এখন আগে লিখে দিচ্ছি, দেন ফর্মুলাটা যদি পারেন আপনারা পাশে নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করার পরে তাহলে আপনারা ওই নোট ডাউনটা রাখার পরে আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো নোট ডাউনের সাথে সাথে মিলিয়ে নিয়ে অঙ্কটা করলে আপনাদের ক্ষেত্রে বোঝার সুবিধা আরও বেশি হবে। সো আগে আমি ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা এরকম যে সব সংখ্যা আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে লিখি। সব সংখ্যা মাইনাস অনাবৃত সংখ্যা, আর নিচেই হলো গে প্রত্যেক আবৃতের জন্য বসবে হলো গে আপনার 9, আর প্রত্যেক অনাবৃতের জন্য বসবে হলো গে 0। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এবং এই উপরে যে ফর্মুলাটা আছে সেইটা পয়েন্টের আগে ও পরে দুই জায়গা মিলেই কাজ করবে। লবের ক্ষেত্রে এই উপরের যে লবটা লিখছি, এই লবের যে কাজগুলো করব সেটা পয়েন্টের আগে এবং পরে দুইখানেই কাজ করবে। এবং হরের যেটা লিখছি প্রত্যেক আবৃতের জন্য 9 এবং প্রত্যেক অনাবৃতের জন্য 0, এবং হরের ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হলো গিয়ে পয়েন্টের পরের হিসাবের জন্য হরেরটা কাজ করবে, আর লবেরটা কাজ করবে পয়েন্টের আগে এবং পরে হিসাবের জন্য। সো এইটাই মূলত ফর্মুলা। জাস্ট ফর্মুলাটা কী লিখছি এটা আপনি পরে বুঝতে পারবেন, জাস্ট ফর্মুলা লেখার দরকার। আপনি এখন জাস্ট যদি পারেন নোট ডাউন তুলে নেন। এটা ফর্মুলা ছিল। সো এখন আমরা একটা অঙ্ক দেখাই, অঙ্ক দেখালে আপনি আরও ভালোভাবে ক্লিয়ার হইতে পারবেন কী করছি। সো এটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন আপনাদের পেজ নাম্বার 7 উদাহরণ 4-এর দেখেন 3টা অঙ্ক দেওয়া আছে এইভাবে। এটা কিন্তু একটা অঙ্ক না, 3টা অঙ্ক আলাদা আলাদা করে দেওয়া। 0.3, 0.24, এরকম 42.3478, এই টোটাল এই 3টা অঙ্ক করে আজকের ক্লাসটা আমরা কনক্লুড করব। সো আমি 3টা অঙ্কই দেখাবো। 3টা অঙ্ক দেখালেই মোটামুটি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কোনটা কী করা হয়েছে। সো ফার্স্টের অঙ্কটা দেখাই। ফার্স্টের অঙ্কটা আছে এরকম 0.3, তার উপর একটা পৌনঃপুনিক দেওয়া আছে। সো ফার্স্টের যে শর্ত বলছিলাম আমি পয়েন্টের লবের ক্ষেত্রে বলছিলাম, মানে উপরে যেটা থাকে সেটা তো লবের ক্ষেত্রে বলছিলাম পয়েন্টের আগে এবং পরে সবগুলোই হিসাব হবে। সো লবের ক্ষেত্রে আমার পয়েন্টের আগে পরে নিয়ে একসাথে কাজ করতে হবে। এবং ফার্স্টে যে কন্ডিশনটা ছিল এবং এরকম একটা কন্ডিশন ছিল। সো এইখানের কন্ডিশনে ছিল এরকম যে যা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো বসবে, অর্থাৎ সব সংখ্যা যা আছে সেই সংখ্যাগুলো সব বসাই দেবো। সব সংখ্যা বলতে যা আছে সব সংখ্যাগুলো একবারে বসাই দেবো। এখানে টোটাল সংখ্যা আছে কত, আপনি বলতে পারেন যে 0.3, কিন্তু আমি বলছিলাম যে পয়েন্টের আগে পরে নিয়ে সবগুলো মিলেই কিন্তু এই লবের ক্ষেত্রে হিসাব করব। সো এই লবের ক্ষেত্রে লেখার সময় আমার এই পয়েন্ট আছে কি সেটা আমি দেখব না, আর এই যে উপরে যে পৌনঃপুনিক আছে এটাও দেখব না। সো এই পৌনঃপুনিকও বাদ, পয়েন্টও বাদ, পয়েন্ট আর পৌনঃপুনিক বাদ দেওয়ার সংখ্যাটা থাকছে কি 0.3। সো 0.3 মানে কি 3 তো এক কথাই
থ্রির আগে কোনো কিছুর আগে কোনো সংখ্যার আগে 0 থাকে কি, সেটা কোনো ভ্যালু নাই। জাস্ট তাই তো বুঝতে পারতেছেন এখানে টোটাল সংখ্যা সব সংখ্যা বলতে কত বোঝায়, 3 বোঝায়। জাস্ট আমরা সেটা এখন লিখবো, এটা একটু মুছে দিই এবার। সো এইখানে সংখ্যাটা আমরা কি পাইলাম, এইখানে সংখ্যাটা পাইলাম আমরা 3। এখানে সংখ্যাটা পাইছি 3, সেই সংখ্যাটাই আমরা এখানে লিখলাম। তারপরে মাইনাস চিহ্ন, এখানে একটু মাইনাস চিহ্নটা এই পাশে দিলাম, একটু সরাই দিলাম, মাইনাস চিহ্ন দিলাম। অ্যান্ড নেক্সটে বলছিলাম যে আপনার এই ঘরে যেটা বসবে সেক্ষেত্রে বলছিলাম যে অনাবৃত সংখ্যাটা বসবে। সো এখানে দেখেন 0.3, ঠিক এই সংখ্যার মধ্যে আবৃত আছে কি, এই 3টা কিন্তু আবৃত এবং 0টা কিন্তু অনাবৃত আছে। সো সেই অনাবৃত সংখ্যাটা বিয়োগ করতে হবে। জাস্ট এখানে অনাবৃত সংখ্যা কত, 0। আমি কিন্তু আবারও বলছি যে লবের ক্ষেত্রে ওই উপরেরটা মানে কি লবের ক্ষেত্রে কিন্তু 0.3 না, পয়েন্টের আগে এবং পরে সবগুলো হিসাব করতে হবে। এক কথায় মনে রাখতে হবে, পয়েন্টের আগে এবং পরে সবগুলো হিসাব করতে হবে। সেক্ষেত্রে পয়েন্টের আগে ও পরে যদি হিসাব করি 0.3, সেক্ষেত্রে এখানে এই ঘরে যেটা বলছিলাম সেই ঘরের সূত্র অনুসারে বলছিলাম যে অনাবৃত সংখ্যাটা বাদ হবে। সো এখানে দেখেন 3 তো আবৃত সংখ্যা আর অনাবৃত সংখ্যা কত, 0, কারণ এর উপরে কি কোনো ফোঁটা নাই, অর্থাৎ যার উপরে একটা ডট টাইপের কোনো কিছু থাকে সেটা হলো আবৃত বলে, আর যার উপরে কোনো ডট টাইপের কোনো কিছু নেই সেটা বলে অনাবৃত। সো দেখেন এই 0-র উপরে এইখানে কিন্তু কোনো ডট টাইপের কোনো কিছু নাই, সো এটা কিন্তু অনাবৃত। সেই অনাবৃত সংখ্যাটাই এখন বিয়োগ করব, এইখানে বিয়োগ চিহ্ন দিলাম। সো আমরা উপরের জিনিসটা এখন পেয়ে গেলাম, জাস্ট উপরের ট্যাবের মুছে দিই আর নিচের এটাও মুছে দিই। এখন নিচের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রত্যেক আবৃত সংখ্যার জন্য একটা 9 বসবে, প্রত্যেক আবৃত সংখ্যার জন্য একটা 9 বসবে এবং অনাবৃতের জন্য 0 বসবে। এবং নিচেরটার ক্ষেত্রে আরেকটা কথাও বলছিলাম যে পয়েন্টের পরে হিসাব করা হবে জাস্ট। সো 0.3 ছিল পয়েন্টের পরে হিসাব, পয়েন্টের আগে কী আছে সেগুলো আমরা দেখবো না, পয়েন্টের পরে হিসাবগুলো করব। পয়েন্টের পরে কি বলছিলাম, যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা আবৃত সংখ্যার জন্য একটা করে 9 বসবে। সো দেখেন আবৃত সংখ্যা আছে কিন্তু একটাই আছে, সেই আবৃত সংখ্যার জন্য একটা 9 বসলো। কিন্তু এরপর দেখেন পয়েন্টের পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, আর কোনো সংখ্যা নেই, আবৃত সংখ্যা বলেন অনাবৃত সংখ্যা বলেন আর কোনো সংখ্যা নেই, জাস্ট একটা আবৃত সংখ্যা ছিল, সেই একটার জন্যই একটা 9 বসালাম। 9 বসানোর পরে আমার টোটালি এখন এটা ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন জাস্ট একটু লাস্টে ক্যালকুলেশনটা করব। সো এটাকে এরকম লেখা যায় যে 3 - 0 করলে 3/9, নিচে 9 থাকে, দেন এটাকে কাটাকাটি করা যায় 1/3। সো আপনার লাস্ট অ্যান্সার, ফিনিশিং অ্যান্সার হচ্ছে 1/3, এইটাই হলো গিয়ে এর অ্যান্সার। তো 0.3কে আমরা এইভাবে শর্টকাটে অ্যান্সার বের করতে পারি এবং এইভাবে আপনি পরীক্ষা হলে করলে কোনো সমস্যা নাই। সো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা ছিল 0.24 এরকম ছিল। সো লবের ক্ষেত্রে আমি আবার বলতেছি, প্রথমটার ক্ষেত্রে লবের ক্ষেত্রে মনে রাখবেন সবসময় উপরে যেটা লিখবো পয়েন্টের আগে এবং পরে হিসাব সবগুলো মিলেই কিন্তু লবের ক্ষেত্রে চলে যাবে। লব কিন্তু এইটা আর হর কিন্তু এইটা, মনে থাকে যেন। সো লবের ক্ষেত্রে পয়েন্টের আগে, পয়েন্টের এই একটা পয়েন্ট যদি দিই পয়েন্টের আগে পরে হিসাব করতে হবে, আবার আগেও হিসাব করতে হবে। সো টোটাল হিসাব করে আমার কাজ করতে হবে। সো যদি সেটাই করি, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। সো ফার্স্টে শর্ত যেটা ছিল এরকম কিন্তু শর্ত ছিল যে এইখানে একটা শর্ত ছিল, তারপরে মাইনাস ছিল, দেন এইখানে একটা শর্ত ছিল আর নিচে আর একটা শর্ত ছিল। সো আমরা ফার্স্টে এই শর্তটা কী ছিল, এই শর্ত ছিল যে যা সংখ্যা থাকবে সব সংখ্যা লিখে দেবো। এখন দেখেন 0.24 এই সংখ্যা ছিল আর উপর দেখেন পৌনপুণিক দেওয়া আছে। আমি তো বলছিলাম লবের ক্ষেত্রে পৌনপুণিক দুইটাই বাদ হয়ে যাবে, পৌনপুণিক যা থাকে বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে। থাকে এই সংখ্যাটা 024। 024 মানে কি 24, তাহলে আমরা সেই 24টাই এখানে বসাবো। এই 24 বসাইলাম এবং মাঝখানে মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্ন থাকলো। এবং এইখানে যে কন্ডিশন ছিল সেটা বলছিলাম যে অনাবৃত সংখ্যাটা বিয়োগ হবে, অনাবৃত সংখ্যাটা বিয়োগ হবে। সো দেখেন যদি করি 0.24, এইখানে অনাবৃত সংখ্যা আছে কত দেখেন তো, পয়েন্টের আগে এবং পরে হিসাব করো। পয়েন্টের পরে কিন্তু কোনো অনাবৃত সংখ্যা নাই, পয়েন্টের পরে অনাবৃত সংখ্যা আছে কত, আছে একটা আছে, একটা কি আছে 0 আছে, সেই সংখ্যাটাই বাদ দেবো। তাহলে আমরা এরকম এখানে লিখতে পারি 24 মাইনাস, এবার এটা একটু মুছে দিলাম, একবার লিখতেছি
মাইনাস 0। এবং এবার নিচেরটার ক্ষেত্রে বলছিলাম যে পয়েন্টের পরে অলওয়েজ টাইম হিসাব হবে 0.24, এই সংখ্যাটা ছিল। এবং পয়েন্টের পরে অলওয়েজ টাইম হিসাব হবে, পয়েন্টের পরে প্রত্যেকটা আবৃত সংখ্যার জন্য, প্রত্যেকটা আবৃতর জন্য কত বসবে 9, আর প্রত্যেকটা অনাবৃতের জন্য কত বসবে 0। সো দেখেন পয়েন্টের পরে কিন্তু আবৃত সংখ্যা আছে 2টা, অনাবৃত কোনো কিছু নাই। সো আবৃত 2টা আছে বলে 2টা 9 বসবে। জাস্ট এইখানে আমি এবার বসাই, এই 2টা 9 বসলো। আপনারা এখানে মোটামুটি আমার ভ্যালু বসানো হয়ে গেছে, জাস্ট এখন ক্যালকুলেশন করব। সো এটা ক্যালকুলেট করলে কিন্তু আমাদের এরকম আসে, যে আমি একটু নিচের থেকে ক্লিয়ার করে দিই। 24 ডিভাইডেড বাই 99 আসে আপনার পরের লাইনটা, কারণ 24 থেকে 0 বাদ দিলে 24 আর 99 থাকে। দেন এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, 3 দিয়ে ভাঙান, 3 8 24, এখানে 3 দিয়ে কাটাকাটি যদি আমি করি 33 আসে। এইটাই আপনার মূলত অ্যান্সার। আপনি যদি কাটাকাটি না করে এই 24/99ও রেখে দেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নাই, এইটাও অ্যান্সার লিখতে পারবেন। সো আমরা এখন লাস্টের অঙ্কটা দেখব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। মূলত পরীক্ষা হলে এই টাইপের অঙ্কগুলোই আসে। সো লাস্টের অঙ্কটা দেখেন, 42.3478। এই অঙ্কটা আমি আর ভেঙে ভেঙে করাবো না, কারণ আপনারা মোটামুটি বুঝে ফেলছেন যে কীভাবে কী করতে হয়। সো দেখেন আমি একবার লিখতেছি, যে বলছিলাম প্রথমে যে এইটা আমি জাস্ট আবার এখানে একটু বক্স আঁকাই দিচ্ছি, এরকম বক্সগুলো একটু বোঝার সুবিধার্থে আপনাদের বক্সগুলো আঁকাই দিচ্ছি, কারণ বক্সের মধ্যে বসবে। সো এখানে যে সংখ্যাগুলো বসবে সেটা বলছিলাম যে পয়েন্টের আগে এবং পরে যা সংখ্যা আছে, এবং পৌনপুণিক বাদ, পয়েন্ট বাদ, সবগুলো বাদে যে সংখ্যাগুলো আছে জাস্ট সেই সংখ্যাগুলো আমি বসাই দিব। সো সেইটাই বসাই দিলে কীরকম আসে দেখেন, 4 2 3 4 7 8 সংখ্যাগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এইখানে আমি বলছিলাম যে অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ হবে, অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ হবে। সো এইখানে 42.3478, এখানে দেখেন এই দুইটা কিন্তু আবৃত আছে, এবং লবের ক্ষেত্রে যেন মনে থাকে পয়েন্টের আগে এবং পরে, পয়েন্টের আগে এবং পরে দুইটাই হিসাব করতে হবে। সো এই দুইটা অনাবৃত আছে, আবৃত আছে, তাহলে আবৃত বাদ দিয়ে আমার এখানে বিয়োগ করতে বলছে কি, অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ করতে বলছে। তাহলে অনাবৃত সংখ্যা কত, 4234। জাস্ট এইটাই এখন বসাই দেবো এখানে, 4234 বসানো হয়ে গেছে। এবং নিচেরকার ক্ষেত্রে বলছিলাম যে প্রত্যেক আবৃতর জন্য 9 এবং অনাবৃতর জন্য 0 বসবে। সো এখন দেখি, এবং নিচেরটার ক্ষেত্রে আমরা জানি যে পয়েন্টের পরের হিসাব। সো পয়েন্টের পরের হিসাব যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, যে দেখেন পয়েন্টের পরে এই যে পয়েন্ট, এই দশমিকের পরে আবৃত আছে, দেখেন 2টা আবৃত আছে, 8 এবং 7, 2টা আবৃত থাকলে 2টা 9 বসবে, এই 2টা 9 বসাইছি। এবং দেখেন পয়েন্টের পরে কিন্তু 2টা আবার অনাবৃত আছে। তো 2টা অনাবৃত আছে, প্রত্যেকটা অনাবৃতের জন্য কি একটা একটা করে 0, তাহলে 2টা অনাবৃত, তাহলে 2টা 0 বসবে। এই আপনার মোটামুটি ভ্যালু বসানো শেষ, জাস্ট এখন ক্যালকুলেশন করব। উপরেরটা যদি ক্যালকুলেশন করেন, এটা যদি বিয়োগ করেন, বিয়োগ করলে আপনার অ্যান্সার আসে এরকম 41924, আর নিচে আসে, নিচে যেটা থাকে সেটাই থাকে, এইটাই মূলত আপনার অ্যান্সার। সো আজকে টোটালি এই পর্যন্তই থাকবে। এখন আমি লাস্টে একটু কনক্লুড করতে চাচ্ছি আজকে কী কী শেখালাম। সো ফার্স্টে শেখালাম মূলদ ও অমূলদ সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয়। মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় বলতে 2টা সংখ্যা দেওয়া আছে, সেই 2টা সংখ্যার মধ্যে কীভাবে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা বের করতে হবে সেটা। সেকেন্ড যেটা শেখাইছি, যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে হবে অমূলদ সংখ্যা, এটা শেখাইছি। থার্ড যেটা শেখাইছি, যে আপনার সাধারণ ভগ্নাংশ একটা দেওয়া আছে, সাধারণ ভগ্নাংশকে আপনি নিয়ে গেছেন হলো গিয়ে দশমিক,
সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করছেন, এই একটা টপিক শিখছি। আর একটা টপিক শিখছি আমরা হলো গিয়ে, নেক্সট যে টপিকটা শিখছি সেটা হলো গিয়ে আবৃত দশমিক ভগ্নাংশ। এক কথা আবৃত ভগ্নাংশ লিখলাম, আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আপনি নিয়ে গেলেন, যেটা আমরা লাস্টে টপিক শিখছি। তো টোটাল আজকে আমরা এই 4টা টপিক শিখছি। নেক্সট দিন আমরা এই অধ্যায়ে আরও কিছু টপিক আছে, সো আমাদের আরও 2টা ক্লাস মেবি লাগবে এটা শেষ করতে, 2টা অথবা 3টা। সো আর 2টা লেকচার এই ক্লাসটা আমি কনক্লুড করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই।